নির্বাচনকে সামনে রেখে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে শরিকদের 14টি আসনে ছাড় দিয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর সমমনা 8 দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামাত, ঘোষণা দেবে 27 ডিসেম্বর। অপরদিকে ভোট নিয়ে নানান যদি কিন্তুর হিসেব করছেন সাধারণ ভোটাররাও। দর্শক, নির্বাচন, গণভোট ও জনমনের হিসাব নিকাশ জানাতে আজকের নির্বাচনের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষা, কাল নজিরবিহীন গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। পথে পথে ঢাকামুখী মানুষের ঢল, 3 দিনের কর্মসূচি প্রকাশ। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য ঢাকা 13 আসন। বিএনপির ববি হাজ্জাজের প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোবারক হোসেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতে প্রার্থী ঘোষণা বিএনপির। সবকটিতেই প্রার্থী দিয়ে জনসংযোগে জামাত, মাঠে আছে এনসিপি, ইসলামী আন্দোলনও। এবং বান্দরবানে নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া বিএনপি জামাত। গণসংযোগ ও পথসভায় ব্যস্ততা, মাঠে এনসিপি ও সক্রিয় আঞ্চলিক দল জেএসএস। নির্বাচনের সময় আমরা বিভিন্ন আসন নিয়ে যে নির্বাচনের হালচাল সেগুলো জানার চেষ্টা করি। তার আগে আমরা আজকের দিনের যে আলোচিত ঘটনাগুলো সেগুলো একটু দেখতে চাই। আজকের দিনের যে আলোচনা আমরা নির্ধারণ করেছি নির্বাচনী সমীকরণ। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষা, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজস্বিক যেই সাজসজ্জা সেগুলো চলছে এবং বিএনপির মধ্যে বিশেষ করে বিএনপির দলীয় যেই গণ সংবর্ধনা সেটিরও প্রস্তুতি দেখছি আমরা জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং শরিকদের আরও 9টি আসন ছেড়ে প্রার্থী ঘোষণা বিএনপির। আমরা আজকে দেখেছি যে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে শরিকরা রয়েছেন সেই শরিকদের আজকে আরও 9টি, এর আগে আরও কিছু আসন ছাড় দিয়েছে। সেই আসন ছাড় দিয়ে তাদের যে প্রার্থী ঘোষণা সেই প্রার্থী ঘোষণা দিয়েছে। ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ জামাত এনসিপির। আজকেই যেই জামাতের সাথে নির্বাচন কমিশন এবং এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে এনসিপি এবং জামাতের সঙ্গে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন ঠিকমতো হবে কিনা সেটি নিয়ে তারা সন্দিহান ছিল এবং বিভিন্ন তাদের বিশেষ করে নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে জামাতের পক্ষ থেকে। এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি, যে এই 25 ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের সময় ছিল সেই সময় বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আসলে এই গুলো আসলে দেখছিলাম এবং আমরা ধারাবাহিক যেই আসনগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা ঢাকা বিভাগের শুরুতে যদি আলোচনা করতে চাই, ঢাকা বিভাগের ঢাকার আজকে শুরুতে ঢাকার যে 20টি আসন রয়েছে আমরা ঢাকা 13 নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ঢাকা 13 আসনটি মূলত মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,95,438 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,03,744 জন এবং নারী ভোটার রয়েছেন 1,91,688 জন এবং এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 6 জন এবং এটি জাতীয় সংসদের 186 নম্বর আসন। এখানকার যে প্রার্থীরা লড়ছেন, আসলে কারা লড়ছেন আমরা আজকেই দেখেছি যে ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক নিয়ে আজকে তার যে এনডিএম বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এবং জামাতের মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এবং মামুনুল হক রিকশা প্রতীক নিয়ে এই ঢাকা 13 আসনে লড়ছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা একটু এই ঢাকা 13 আসনের নিয়ে এবং বিভিন্ন আরও প্রার্থীদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের কাছে কাছে গিয়ে কথা শুনেছেন আমাদের সহকর্মী শাহিন আলম। তার একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেটি। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। অনিরাপত্তার দোলাচলে এখানকার নাগরিকরা থাকেন নিত্য ভাবনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তাই এলাকাটি চর্চার কেন্দ্রে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা নিয়ে ঢাকা 13 আসন। বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে প্রচারণায় নেমেছেন ববি হাজ্জাজ। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোবারক হোসেনও নেমেছেন পুরোদস্তুর প্রচারণায়।
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই শোভা পাচ্ছে এসব নির্বাচনী ব্যানার ফেস্টুন। যে জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করতে পারবেন তাকেই নির্বাচিত করবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এখানে অহরহ ছিনতাই হাইজ্যাক হচ্ছে, সকাল 7টা পর্যন্ত এগুলি হয়। বাচ্চা কাচ্চা নিয়ে এলাকায় থাকি, সবাই চায় যে এটা মানে সেফ লাইফ জীবনযাপন করতে। প্রার্থীরা বলছেন আগামীর বাংলাদেশে অগ্রাধিকার পাবে জনস্বার্থ। যে জায়গায় মাদকের উৎপত্তি সেই ক্যাম্পগুলোতে আমি গিয়েছি, বোঝার চেষ্টা করেছি এবং প্রশাসনের মাধ্যমে নিজে মোটিভেশনের মাধ্যমেও এই জাতীয় অপকর্মগুলো যেন না হয় সে চেষ্টা আমি করে যাচ্ছি। স্বপ্নটা গুরুত্বপূর্ণ। এই স্বপ্নটা তুমি যাদের হয়ে দেখবে, যাদেরকে নিয়ে দেখবে, যাদের জন্য দেখবে, একমাত্র তারাই তোমার নেতৃত্বে আসতে পারে, অন্য কেউ তোমার নেতৃত্বে আসতে পারে না। 4 লক্ষের বেশি ভোটার রয়েছে ঢাকা 13 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 13 আসনের প্রতিবেদনটি দেখছিলাম। সেই প্রতিবেদনে আসলে যেটি উঠে আসছিল যে প্রার্থীদের প্রত্যাশা এবং যে নাগরিকদের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি, সেগুলো আসলে উঠে আসছিল। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সেটি জানাতে মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, এই যে আপনি তো আসলে ঢাকা 13 আসন দেখেছেন, বিশেষ করে চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলা চলে মোহাম্মদপুর। সেই ক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং ভোটারদেরই বা প্রত্যাশা কি? প্রায় 4 লাখেরও বেশি ভোটার নিয়ে গঠিত ঢাকা 13 আসন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর এলাকায়। জানাতে চাই এই এলাকার নির্বাচনী খোঁজখবর। যদি শুরুতেই বলি, এখানকার যে ভোটাররা আছেন অর্থাৎ ঢাকা 13 আসনের ভোটাররা যেই অভিযোগটুকু তুলছেন সেটি হচ্ছে এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং কালচার। আপনারা জানেন যে প্রায় সময় এই মোহাম্মদপুর এলাকা খবরের শিরোনামে পরিণত হয়, বিশেষ করে চুরি ছিনতাই সহ হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনা নিয়ে এই এলাকাটি আপনার পত্রিকার শিরোনাম হয় এবং এখানে ভোটাররা প্রত্যাশা করছেন আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যাতে করে এই যে চুরি ছিনতাই যে ঘটনা অর্থাৎ গ্যাং কালচার সেটিকে যারা নির্মূল করতে পারবেন, আসলে তাই এই ধরনের একজন জনপ্রতিনিধি তারা খুঁজছেন। পাশাপাশি আরো কিছু নাগরিক সমস্যার কথা এখানকার ভোটাররা তুলে ধরছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের সমস্যা এবং সুপেয় পানির সমস্যা। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু খুব একটি প্রচারণায় আসেননি এবং তাদের সঙ্গে কথা বলেননি। তারপরও যে কয়েকজন তাদের সঙ্গে দেখা করেছেন তারা তাদের কাছে এই প্রত্যাশার কথাটুকু রাখছেন যাতে এই এলাকায় বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় যে দীর্ঘদিন ধরে যে গ্যাং কালচার গড়ে উঠেছে এটি সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা দেখছেন। তারা যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যিনি এই আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ যিনি এই আসনের অভিভাবক হবেন তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে এইখানে যে গ্যাং কালচার সেই গ্যাং কালচারটুকু যাতে তারা বন্ধ করতে পারে। আপনারা জানেন যে ঢাকা শহরের মানে পুরো ঢাকায় যে অপরাধ জগৎ রয়েছে পুরো ঢাকার তার অধিকাংশই বলা যায় যে এই মোহাম্মদপুর আসন থেকেই পরিচালিত হয়। আমরা সবশেষ যেটি দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে এই এলাকায় ব্যাপক বল প্রয়োগ করা হয়েছে এবং যে তৎকালীন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে সংসদ সদস্য ছিলেন জাহাঙ্গীর কবির নানক তার সময়ে কিন্তু এখানে যে তার পৃষ্ঠপোষকতায় যেসব কিশোর গ্যাং সহ তার দলীয় যে ক্যাডাররা ছিল তারা কিন্তু এই যে এই মোহাম্মদপুর এলাকায় যে গণ অভ্যুত্থানের সময় বিপুল বল প্রয়োগ করেছে এবং এখানে বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থাৎ সুতরাং বলাই যায় যে এখানে যে গ্যাং কালচারের যে চর্চা সেটি যাতে বন্ধ করতে পারে এখানকার ভোটারদের প্রত্যাশার কথা হচ্ছে এটি। একটু সবশেষ জানাতে চাই মোহাম্মদপুর এলাকাটি হচ্ছে 3টি থানা নিয়ে গঠিত, এর মধ্যে শেরবাংলানগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা রয়েছে। সুতরাং বলাই যায় যে এই এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। তো ভোটাররা যেটি বলছেন যে এই বিশেষ করে গ্যাং কালচার যিনি প্রতিরোধ করতে পারবেন তাকেই আসলে এই ভোটাররা তাকেই তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 13 আসনের সংসদীয় আসন থেকে সবশেষ তথ্য। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী কামরুল হাসান জানাচ্ছিলেন ঢাকা 13 আসনের যে নির্বাচনের হালচাল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।
আমরা ঢাকা 13 আসন নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু যেতে চাই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা এবং পার্বত্য জেলা বান্দরবান নিয়ে আলোচনা করতে চাই। বান্দরবানে একটি আসনই আছে, সেই আসনটি আসলে বান্দরবানের 7টি উপজেলা এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,15,422 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,61,775 জন এবং নারী ভোটার 1,53,647 জন এবং এখানকার নতুন ভোটার রয়েছেন 7,000-এর বেশি। আমরা একটু দেখতে চাই পার্বত্য জেলায় আসলে কারা লড়ছেন। আমরা দেখেছি আসলে বিএনপির হয়ে ধানের শীষের প্রার্থী আছেন সাচিং প্রুজেরি, তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে অ্যাডভোকেট আবুল কালাম, তিনি জেলার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন এবং মংসাপ্রু চৌধুরী, তিনি শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন এনসিপির হয়ে, তিনি বিজেপির অবসরপ্রাপ্ত অনারারি উপপরিচালক এবং এছাড়াও বান্দরবানের যে স্থানীয় সংগঠন জেএসএস এর যে আছে তারাও আছেন এবং আমরা আসলে সেটি দেখছিলাম যে দেখছেন নির্বাচনের সময়। বান্দরবানের নির্বাচনের হালচাল আর জানাতে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী এনে জাকিরের সঙ্গে। জাকির, আপনি তো আসলে বান্দরবানের যে আসনটি এটি আসলে দেখছেন পার্বত্য জেলা, সেখানকার আসলে এখনকার যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতিটা কেমন দেখছেন? বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন ৩০০ নং পার্বত্য জেলা বান্দরবান। সমতলের চেয়ে যেমন ভিন্ন এখানকার ভৌগোলিক পরিস্থিতি অবস্থান, তেমনি ভিন্ন এখানকার মানুষের জীবনযাত্রাও। প্রায় 12টি ক্ষুদ্র গোষ্ঠীর সম্প্রদায়ের মানুষের বসবাস এখানে। সারা দেশের মতো নির্বাচনী আমেজ কিন্তু পাহাড়েও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক কিন্তু করেই যাচ্ছে। এখানে বিশেষ করে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাচিং প্রুজেরি। তিনি কিন্তু সাবেক স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সাংসদও ছিলেন এবং জামায়াত ইসলামীর পক্ষে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ আবুল কালাম। এছাড়াও জেএসএস এর কেস বং এর নাম শোনা যাচ্ছে এবং গণসংহতি আন্দোলনের রিপন চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে এবং এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে মংসাপ্রুর নামও কিন্তু শোনা যাচ্ছে। মূলত পার্বত্য জেলা বান্দরবানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে। তবে আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে জেএসএস কিন্তু এখানে নির্বাচনে একটা ফ্যাক্টর, তারা কিন্তু এখানে নির্বাচনে একটা প্রভাব বিস্তার করে। সেই হিসাবে ত্রিমুখী লড়াইয়ে কিন্তু মূলত এই নির্বাচনটা পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়ি এলাকায় এখানে পাহাড়িদের একটা অংশ রয়েছে, বিশেষ করে রুমা, থানচি, রোয়াংছড়িতে। সেই ভোটগুলি কিন্তু আসলে তারা পাহাড়ি যে স্থানীয় যে রাজনৈতিক দল রয়েছে জেএসএস, তারা কিন্তু সেই ভোটগুলি পাওয়ার আশা করেন এবং অন্যদিকে যে উপজেলাগুলি রয়েছে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, সেখানে কিন্তু বিএনপি এবং জামায়াত সমভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে বিএনপি যেহেতু বড় দল, সেই হিসেবে বিএনপির সেখানে একটু ফেভার বেশি রয়েছে। তো বলা চলে মূলত বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত এবং জেএসএস সমর্থিত প্রার্থী। এছাড়া অন্য যে দলগুলি রয়েছে তারা এনসিপি বিশেষ করে তারা প্রার্থী থাকলেও তারা কিন্তু তেমন একটা আলোচনায় নেই। তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, যেই এবার নির্বাচিত হবে, তরুণ যারা ভোটার রয়েছে, অনেকদিন পরে যারা প্রথমবারের মতো তারা ভোট দিবে, তাদের যে প্রত্যাশা, পার্বত্য এলাকা আপনারা জানেন এটা কিন্তু একটি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরীও। এখানে পর্যটনের কারণে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও বিশেষ করে পাহাড়ের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এখনো প্রচুর পিছিয়ে রয়েছে। বিশেষ করে অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বিদ্যুতায়ন হয়নি, মোবাইল নেটওয়ার্ক হয়নি এবং স্কুল নেই বললেই চলে। বিশেষ করে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে দুর্গম এলাকার যে মানুষ রয়েছে এবং বিশেষ করে সদরে যে হাসপাতাল রয়েছে সেখানের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু এখানকার স্থানীয়রা সন্তুষ্ট নয়। তাদের দীর্ঘদিন ধরে তাদের কিন্তু অভিযোগ রয়েছে এই স্বাস্থ্য সেবা নিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ যে এবারের প্রার্থী যারাই হোক তাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যারা অগ্রাধিকার দিবে তাদেরকেই এবারের ভোটাররা প্রার্থী হিসেবে বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বান্দরবানের নির্বাচন নিয়ে সবশেষ খবর। জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন সংসদীয় আসনের সবশেষ আসন অর্থাৎ ৩০০ নম্বর আসন থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছিলেন সহকর্মী এনে জাকির। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। ঢাকা এবং চট্টগ্রামের দুটি আসন নিয়ে আমরা আলোচনা করেছি। এবার একটু ঢাকা বিভাগের
আরেকটি আসন নিয়ে আলোচনা করতে চাই। ঢাকা বিভাগের নরসিংদী 1 আসন নিয়ে আমরা আজকে আলোচনা করব। নরসিংদী 1 আসন, নরসিংদীর যে রাজনীতি, সেই রাজনীতির জন্য অনেক গুরুত্ব বহন করে সদর উপজেলা নিয়ে এটি আসলে গঠিত। এখানকার ভোটার সংখ্যা 4,70,629 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,39,818 জন এবং নারী ভোটার রয়েছেন 2,30,799 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 12 জন এবং এটি জাতীয় সংসদের 199 নম্বর আসন। এখন একটু দেখতে চাই যে এখানকার আসলে প্রার্থীরা কারা লড়ছেন। আমরা একটু দেখি যে শুরুতে খায়রুল কবির খোকন, বিএনপির নরসিংদী জেলা সভাপতি, তিনি বিএনপির প্রার্থী হয়েছেন ধানের শীষ প্রতীকে তিনি লড়ছেন এবং ইব্রাহিম ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীক, তিনিও নরসিংদীর যে জেলা জামাত, সেই জেলা জামাতের দায়িত্বে রয়েছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এবং শওকত হোসেন সরকার হাত পাখা প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে তিনি লড়ছেন এবং তিনি নরসিংদী জেলার ইসলামী আন্দোলনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। সেই সঙ্গে শাপলাকলি প্রতীক আব্দুল্লাহ আল ফয়সাল রয়েছেন, তিনি কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির, তিনি শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন। অর্থাৎ বলাই যাচ্ছে যে ত্রিমুখী যে লড়াই, সেটির আসলে আভাস পাওয়া যাচ্ছে। তো নরসিংদীর এই 1 আসন নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের যেই নরসিংদীর সেখানে আছেন আমাদের আশিকুর রহমান পিয়াল সহকর্মী। পিয়াল, এই যে নরসিংদী 1 আসন, আসলে আমরা যেটি প্রার্থীদের বলছিলাম যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেটি আসলে মাঠে কতটুকু প্রতিফলন হচ্ছে? আজ কিন্তু নরসিংদীতে কিন্তু যে ঠান্ডা এবং হিমেল হাওয়া কিন্তু বইছে, পাশাপাশি কিন্তু ভোটের মাঠের কথা যদি আমরা বলি যে ভোটের মাঠে কিন্তু গরম হাওয়া বইছে, কারণ প্রার্থীরা এখানকার যে বিভিন্ন দলের যে প্রার্থীরা আছে তারা কিন্তু নরসিংদীর কিন্তু আনাচে কানাচে গ্রামগঞ্জ এবং পাড়ায় মহল্লায় কিন্তু চষে বেড়াচ্ছে। যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এর আগে থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এই নরসিংদী সদর 1 আসনটিতে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, পাশাপাশি উঠান বৈঠক এবং গণসংযোগ এবং বিশেষ করে যে নারী সমাবেশ, সেইগুলো করে কিন্তু তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদী 1 আসনটি কিন্তু 73 থেকে যে 2023 সালের যে পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে কিন্তু যারা জয়লাভ করেছে, আপনাকে যদি সেই পরিসংখ্যানটা বলি, 73 সালে এই আসন থেকে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে এবং 79 নির্বাচনে কিন্তু এই আসনটিতে আবার বিএনপি জয়লাভ করে এবং 86 নির্বাচনে কিন্তু এই আসন থেকে নরসিংদী সদর 1 আসন থেকে জাতীয় পার্টি এবং 91, 96 এবং 2001 নির্বাচনে কিন্তু এই আসন থেকে কিন্তু আবার বিএনপি জয়লাভ করে। 2008, 14, 18 এবং 23-এর যে নির্বাচনটি আসলে হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু এই আসন থেকে আওয়ামী লীগ বিজয় লাভ করে। আপনাকে জানাই যে এই আসনটি নরসিংদী সদরে আসনটি কিন্তু আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, যার কারণে কিন্তু বিএনপির যিনি এবার প্রার্থী হয়েছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তিনি কিন্তু প্রার্থী হয়েছে এবং এই আসনটি বিএনপি কিন্তু আবার তাদের যে আসনটি পুনরুদ্ধারের জন্য কিন্তু মরিয়া হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভোট প্রার্থনা করছে। পাশাপাশি এখানকার জামাতের যে প্রার্থী রয়েছে ইব্রাহিম ভূঁইয়া, তিনিও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছে তাদের দলটিকে যেন এই আসনটি উপহার দিতে পারে। পাশাপাশি এনসিপির যে প্রার্থী রয়েছে আব্দুল্লাহ আল ফয়সাল, যিনি নতুন মুখ হিসেবে পরিচিত, তিনি কিন্তু এই এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছে। পাশাপাশি ইসলামী আন্দোলন থেকে কিন্তু যে মাওলানা যিনি রয়েছে, তিনিও কিন্তু আসলে এই যে হাত পাখায় যিনি লড়বেন, তিনি কিন্তু ভোটের মাঠে কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাকে জানাই যে এখানকার ভোটাররা যে বিষয়টি বলছেন যে আগামী সংসদ নির্বাচনে এখানে আসলে ঢাকার পাশের জেলা হওয়ার কারণে কিন্তু এখানে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত এবং পাশাপাশি সে হিসেব নিকেশ কিন্তু করছে যে আগামী নির্বাচনে তারা যে উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। এই ছিল নরসিংদী থেকে নির্বাচনের যে ভোটের যে মাঠের খবর, সে সর্বশেষ। পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আশিকুর রহমান পিয়াল জানাচ্ছিলেন নরসিংদী 1-এর নির্বাচনের হালচাল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম।
বিভিন্ন দলের নেতা কর্মীরা জেলা নির্বাচন অফিস থেকে ফর্ম সংগ্রহ করেন। দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তার এক কর্মী। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। সঙ্গেই থাকুন সময়।